তো সকলে শোনা যাচ্ছে? ভিডিও ক্লিয়ার আছে। লেখা বোঝা যাচ্ছে, দেখ তো এই ইঙ্কটাতে সাউন্ড ক্লিয়ার আসছে কি? স্যার একটু হেজি আছে, অন্য কালি একটু ট্রাই করছি আমি। এটা মানে বেটার, কিন্তু সাদাতে এটা কি বেটার লাগবে নাকি নীলটা একবার দেখবো? ওটা দেখা যাবে না। এইটা নিয়ে নিশ্চয়। কোনটা বেটার? গ্রিন গ্রিন লাগছে। গ্রিনটা বেটার লাগছে, এই চোখে লাগছে। তাহলে গ্রিন দিয়েই করছি, ঠিক আছে। গ্রিনটা ভালো, ঠিক আছে, গ্রিন দিয়েই করছি। সকলের সাউন্ড ক্লিয়ার আসছে তো? ভিডিও সাউন্ড ক্লিয়ার আছে? আচ্ছা, যদি কোনো প্রবলেম হয় বলবি, আমি স্টার্ট করছি, ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অয়ন চক্রবর্তী ক্লাসেস। আজকে আমরা র্যান্ডম ভ্যারিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশনের সেকেন্ড ক্লাসে রয়েছি। তো যেটা বলার সেটা হচ্ছে, আগের দিন আমরা স্টার্ট করেছিলাম র্যান্ডম ভ্যারিয়েবল কি, র্যান্ডম ভ্যারিয়েবলের একটা এক্সাম্পল দেখেছিলাম, এবং র্যান্ডম ভ্যারিয়েবলের ভ্যালুগুলো কি সেটাও আমরা দেখেছিলাম। তো আজকে যেটা আমরা শুরু করব, ঠিক ওই যে এক্সাম্পলটা নিয়ে আমরা স্টার্ট করেছিলাম তার ঠিক পর থেকে। মানে কি এক্সাম্পলটা নিয়েছিলাম, আমি এক্সাম্পলটা আরেকবার লিখছি। এক্সাম্পলটা নিয়েছিলাম টসিং অফ এ কয়েন থ্রাইস অবলিক টসিং থ্রি কয়েন অ্যাট ওয়ান্স। মানে একটা কয়েনকে তিনবার টস করা বা তিনটে কয়েনকে একবার টস করা, বেসিক্যালি কিন্তু আউটকামস গুলো সেম আসবে, ঠিক আছে। তো আচ্ছা, প্রত্যেকের লেখাটা কি হেজি আসছে একটুখানি চেক করে নে তো। Yes. লেখা কি ঠিক আছে না হেজি আসছে? একটু চেক করে নে প্রত্যেকে। লেখা ক্লিয়ার আসছে প্রত্যেকে? ঠিক আছে। আচ্ছা, দেখ, টসিং অফ এ কয়েন থ্রাইস বা টসিং অফ থ্রি কয়েন অ্যাট ওয়ান্স, আউটকামস গুলো কি কি ছিল আর একবার লিখছি, কারণ এই এক্সাম্পলটা নিয়ে তৈরি করতে হবে। এম ওমেগা মানে স্যাম্পল স্পেসটা ছিল, কিভাবে লিখতে হয় আরেকবার তোরা দেখে নিতে পারছিস। যদিও কারোর যদি 11-12 স্ট্যাট থাকে, সেই টেকনিকটা মোটামুটি জানে ঠিকঠাক ভাবে, যে সে যদি পড়ে থাকে, ঠিক আছে। এই টোটাল আটখানা আউটকামস, 2 টু দি পাওয়ার 3 আউটকামস। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এই র্যান্ডম ভ্যারিয়েবলের ওপর বেস করে আমরা যেটা তৈরি করব, দ্যাট ইজ কল্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি probability distribution of a random variable। এবার এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? র্যান্ডম ভ্যারিয়েবলের আমরা যে ভ্যারিয়েবলটা কনসিডার করছি, তার যে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু, তার ডিফারেন্ট ডিফারেন্ট করেসপন্ডিং প্রবাবিলিটি রয়েছে। ঠিক যেরকম নর্মাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে থাকতো ফ্রিকোয়েন্সি,
তাহলে নর্মাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা ফার্স্ট সেমিস্টারে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করেছি, র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টারে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করব। তার মানে বোঝা যাচ্ছে প্রবাবিলিটি ইজ দ্য ফ্রিকোয়েন্সি ইকুইভ্যালেন্ট অফ র্যান্ডম ভ্যারিয়েবল। মানে নর্মাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে যেরকম ফ্রিকোয়েন্সি, র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে সেরকমই প্রবাবিলিটি। তাহলে নর্মাল ভ্যারিয়েবলের যদি ফ্রিকোয়েন্সি থাকে, র্যান্ডম ভ্যারিয়েবলের থাকবে প্রবাবিলিটি। তাহলে এই যে র্যান্ডম ভ্যারিয়েবলটা এখান থেকে আমরা কনসিডার করব, সেটা কি কনসিডার করছি? ধরে নিচ্ছি লেট আর র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু, যেটা আগের দিনও আমরা করেছিলাম, নাম্বার অফ হেডস অ্যাপিয়ার ইন দ্য অ্যাবাভ কেস। অ্যাবাভ কেস বলতে এই যে সিচুয়েশনটা নিলাম, এইটা আইদার 3 কয়েন টসিং অ্যাট ওয়ান্স অথবা 1 কয়েন টসিং থ্রাইস। তাহলে পসিবল ভ্যালুজ অফ এক্স কি কি ছিল? স্মল এক্স দিয়ে আমরা ডিনোট করতাম, কি কি? 0, 1, 2, 3, তাই তো? এবার দেখ এর ডিফারেন্ট ডিফারেন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা প্রবাবিলিটি কি করে আমরা করব। তো তার জন্য কি করতে হবে? দেখ ফার্স্টেই একটু আমি ওপরে তুললাম, ডিস্ট্রিবিউশন টেবিলটা তৈরি করব। বল। হ্যাঁ, এটা কিন্তু তোদের ক্লাস 12এও ম্যাথসের লাস্ট চ্যাপ্টারে ছিল, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন চ্যাপ্টারটাতে। তো তোরা অনেকেই করেছিস সেটা। তো দেখ এবার যেটা আমরা করব সেটা হচ্ছে প্রথমেই লিখব ভ্যালুজ অফ এক্স, তারপরে কি থাকবে? প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু স্মল এক্স। তাহলে ভ্যালুজ অফ এক্স এ কি কি রয়েছে? 0, 1, 2, 3। প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু স্মল এক্স কি করে পাবো? দেখ 0 নাম্বার অফ হেড কোথায় রয়েছে? একটাতে। 0 নাম্বার অফ হেড রয়েছে একটাতে, তাহলে প্রবাবিলিটি হচ্ছে 1/8। 1 নাম্বার অফ হেড কোথায় রয়েছে? একটা, দুটো, তিনটে, তাহলে প্রবাবিলিটি 3/8। 2 নাম্বার অফ হেড কোথায় রয়েছে? একটা, দুটো, তিনটে, তার মানে 3/8। আর 3 নাম্বার অফ হেড কোথায় রয়েছে? একটাতে, তার মানে 1/8। অবশ্যই টোটালটা কত হতে হবে? 1, কারণ আমরা জানি সামেশন ওভার পিআই সমস্ত প্রবাবিলিটি গুলোর সাম কিন্তু 1 হয়। এটা কিন্তু আমাদের কনসেপ্টটা রয়েছে ফ্রম দ্য কনসেপ্ট অফ ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি, ফার্স্ট সেমিস্টারে আমরা যেটা করেছিলাম। তাহলে দেখ সমস্ত প্রবাবিলিটি গুলোর সাম কিন্তু 1 আসবে। তাই এই যে র্যান্ডম ভ্যারিয়েবল এবং তার করেসপন্ডিং প্রবাবিলিটি, এই প্রবাবিলিটি গুলোকে অ্যাড করলে আমরা 1 পাবো। তাহলে এই যে ডিস্ট্রিবিউশন টেকনিক, এটাকেই বলা হয়, মানে এই জিনিসটাকে বলা হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। এই যে অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন করেছি, র্যান্ডম ভ্যারিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? তো এইবার দেখে নে এত অব্দি তোদের কোনো বুঝতে সমস্যা আছে কিনা। এটা কিন্তু একদম বেসিক জায়গা। র্যান্ডম ভ্যারিয়েবল একটা অঙ্ক দিয়েই বোঝালাম, র্যান্ডম, এবং এই চ্যাপ্টারে অঙ্কের পরিমাণ আগের চ্যাপ্টার থেকে অনেকটাই বেশি। র্যান্ডম ভ্যারিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। এবার এই ডিস্ট্রিবিউশনের হাজার একটা ক্যাটাগরি রয়েছে। এই ডিস্ট্রিবিউশনটাকে দুভাবে ব্রেক করা যাবে আমরা দেখব। তার উপর বেস করে অনেক পার্টিকুলার ডিস্ট্রিবিউশন তৈরি হবে, আবার আরেকটার উপর বেস করে আরো অনেকগুলো পার্টিকুলার ডিস্ট্রিবিউশন তৈরি হবে। কিন্তু বেসিক ফান্ডামেন্টাল জায়গাটা কিন্তু এই র্যান্ডম ভ্যারিয়েবল এবং তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তার মানে ডিফারেন্সটা কি? ফার্স্ট সেমিস্টারের সাথে ডিফারেন্সটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে আমরা এক একটা প্রবাবিলিটি বের করেছিলাম, আইদার এটার প্রবাবিলিটি অথবা এটার প্রবাবিলিটি অথবা এটার প্রবাবিলিটি। এবার কিন্তু আমরা একটা ডিস্ট্রিবিউশন তৈরি করছি, মানে একটা পাথ অফ প্রবাবিলিটি, মানে অনেকগুলো প্রবাবিলিটিকে নিয়ে একটা ডিস্ট্রিবিউশন তৈরি হচ্ছে। সেই ডিস্ট্রিবিউশনটা কার? ওই পার্টিকুলার র্যান্ডম ভ্যারিয়েবলটা। এত অব্দি কোনো ডাউট আছে?
এবার চলে আসি টাইপস অফ র্যান্ডম ভ্যারিয়েবল, পরের স্লাইডে চলে আসছি। দেখ, র্যান্ডম ভ্যারিয়েবলের টাইপস এর উপর বেস করে র্যান্ডম ভ্যারিয়েবল, আচ্ছা এত অব্দি এর আগে কারো কোনো কোয়ারিজ আছে, কোনো ডাউট আছে থাকলে বল। সব আসবে, নর্মাল ডিস্ট্রিবিউশন, পয়সা ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল, এগুলো সব আসবে কিছুক্ষণ পরে, মানে কিছু আজকেই না, কিছুদিন পরে, মিনিমাম 2 দিন যাক তারপর। ঠিক আছে, কারণ র্যান্ডম ভ্যারিয়েবলের লাস্ট হচ্ছে ওই নর্মাল ডিস্ট্রিবিউশন। তুই র্যান্ডম ভ্যারিয়েবল তার ডিস্ট্রিবিউশন জানলি না, এদিকে নর্মাল ডিস্ট্রিবিউশন করবি, কারণ একটা পার্টিকুলার ডিস্ট্রিবিউশন, বুঝবি না। সব আসবে, কিচ্ছু বাদ যাবে না। ঠিক আছে, চল নেক্সট। তাহলে এবার আমি চলে আসছি টাইপস অফ র্যান্ডম ভ্যারিয়েবল। তাহলে আগে আমি র্যান্ডম ভ্যারিয়েবলের টাইপ করাচ্ছি, তারপর র্যান্ডম ভ্যারিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের টাইপ করাবো। টাইপস অফ র্যান্ডম ভ্যারিয়েবল, মেনলি দুটো টাইপের র্যান্ডম ভ্যারিয়েবল আমরা দেখতে পারি। কি কি? ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, আমি ছোট ছোট করে একটু ডেফিনেশনও লিখে দেবো তলা দিয়ে। তোরা নর্মালি যদিও ডিসক্রিট ভ্যারিয়েবল কি, কন্টিনিউয়াস ভ্যারিয়েবল কি, এগুলো ছোটবেলাতেও করেছিস, ক্লাস 9-এ প্রফিট অ্যান্ড লসের পরের চ্যাপ্টারই ছিল, চ্যাপ্টার 11। আর ফার্স্ট সেমিস্টারেও তোরা করেছিস ডিসক্রিট ভ্যারিয়েবল কি, কন্টিনিউয়াস ভ্যারিয়েবল কি, সেগুলো কিন্তু ছিল। র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে বেসিক জায়গাটার কোনো পার্থক্য নেই, শুধু ভ্যারিয়েবলটা কামস ফ্রম ওই পার্টিকুলার কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। আমি একটু ছোট ছোট করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, ছোট ছোট করে। কি ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলটা কি? র্যান্ডম ভ্যারিয়েবল টেকিং the isolated value in a given range. Isolated value in a given range মানে 0, 1, 2, 3, 4, 5 এই ভ্যালুগুলোকে নেবে। ঠিক আগের এক্সাম্পলটা যেরকম পেলাম। আর এটা হচ্ছে, মাইকটা বারবার খুলে যাচ্ছে। আর একটা হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল টেকিং এনি ভ্যালুজ in the given range. Any values in the given range. Any values in the given range মানে কি? যে কোনো ভ্যালু নিতে পারে। 0 to 1 এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বার রয়েছে, যা ইচ্ছা ভ্যালু নিতে পারে, মানে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, যা ইচ্ছা ভ্যালু কিন্তু নিতে পারে। তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল, এটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। তাহলে বুঝতেই পারছিস এই দুটো টাইপের র্যান্ডম ভ্যারিয়েবল যদি থাকে, তাহলে আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাও দুটো টাইপের হবে। কি কি? টাইপস অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাহলে কটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হওয়া উচিত? অবশ্যই দুটো। কি কি? ডিসক্রিট probability distribution, then continuous probability distribution. তোদের সিলেবাসে মানে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কিন্তু আগে আমরা অনেকগুলো শিখবো, মানে অনেকগুলো শিখবো না, এর অনেক প্যাটার্ন, এর ফর্মুলা, কিভাবে আমরা ডিল করি ওই সব শিখবো, কি করে এর মিন ফাইন্ড আউট করি, ভ্যারিয়েন্স ফাইন্ড আউট করি, সব এগুলো শিখবো। কন্টিনিউয়াসের ক্ষেত্রেও কি করে মিন করি, এক্সপেকটেশন বা মিন করি, ভ্যারিয়েন্স করি, আদার্স, মিডিয়ান, মোড, সবই শিখবো। এটারও যা যা শিখবো এটারও তাই তাই শিখবো। কিন্তু ওগুলো সব শিখে নেওয়ার পরে কিছু পার্টিকুলার ডিস্ট্রিবিউশন পড়তে হয়, যেগুলো আমাদের রিয়েল লাইফের সাথে সম্পর্কযুক্ত।
তো এই পার্টিকুলার ডিস্ট্রিবিউশনের মধ্যে তোদের সিলেবাসে রয়েছে ডিসক্রিটের মধ্যে ডিসক্রিট ইউনিফর্ম, এগুলো কিন্তু পার্টিকুলার ডিস্ট্রিবিউশন, মাথায় রাখতে হবে। এটা পার্টিকুলার র্যান্ডম ভ্যারিয়েবল বা পার্টিকুলার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মানে ওই র্যান্ডম ভ্যারিয়েবলটা ওই ডিস্ট্রিবিউশনই ফলো করে। তার মানে এই না এই ডিস্ট্রিবিউশন ছাড়া আর কোনো ডিসক্রিট হয় না, এর বাইরেও আরো অনেক পার্টিকুলার ডিস্ট্রিবিউশন আছে। বা আমরা এরকম নন পার্টিকুলার মানে নিজেদের মতো যেরকম আমরা করেছিলাম টসিং অফ এ কয়েন, ঠিক আছে, ওরকম আমরা নিজেরাও র্যান্ডম ভ্যারিয়েবল জেনারেট করতে পারি, ঠিক আছে। বাট আমরা কি করব, আগে জেনারেল ফর্মুলা গুলো সবার জন্য শিখবো, তারপরে পার্টিকুলার ডিস্ট্রিবিউশনে যাব। ডিসক্রিট ইউনিফর্ম রয়েছে, অবশ্যই বাইনোমিয়াল, দেন রয়েছে পয়সো ডিস্ট্রিবিউশন। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রথমেই নর্মাল ডিস্ট্রিবিউশন, আর আরেকটা ডিস্ট্রিবিউশন আছে কিনা আমার ঠিক খেয়াল পড়ছে না, তবে আমি থাকুক না থাকুক ওটা আমি অবশ্যই শিখিয়ে দেবো, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইউনিফর্ম অবলিক রেক্ট্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন। যেটাই কন্টিনিউয়াস ইউনিফর্ম সেটাই রেক্ট্যাঙ্গুলার। ঠিক আছে, এই দুটো আমি শেখাবোই, ঠিক আছে, নর্মাল শেখাবো, কন্টিনিউয়াস ইউনিফর্ম বা রেক্ট্যাঙ্গুলার শেখাবো। দরকার পড়লে আমি যদি দেখে নিই যে রেক্ট্যাঙ্গুলারটা নিয়ে আগে নর্মাল শিখিয়ে দিই, তারপর রেক্ট্যাঙ্গুলারে যাবো, কারণ রেক্ট্যাঙ্গুলারে লাস্ট অনেক ইয়ারে বিভিন্ন রকম কোশ্চেন এসছে, ঠিক আছে। ডিসক্রিটেও রয়েছে, কন্টিনিউয়াসেও রয়েছে, এটা অনেকে বুঝতে ভুল করে। এই ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন কিন্তু ডিসক্রিটেও আছে, কন্টিনিউয়াসেও আছে। কন্টিনিউয়াস ইউনিফর্মটার আর একটা নাম আছে, দ্যাট ইজ কল্ড রেক্ট্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট ইউনিফর্মটাকে শুধু ডিসক্রিট ইউনিফর্ম বলা হয়, ঠিক আছে। দুটোই কিন্তু ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, কারণ ইউনিফর্ম কেন বলা হচ্ছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হচ্ছে, তাই জন্য ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। এবার সেটা ডিসক্রিটের জন্য হচ্ছে, কন্টিনিউয়াসের জন্য হচ্ছে। কন্টিনিউয়াসটার আর একটা নাম রয়েছে রেক্ট্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন। কেন নাম দেওয়া হয়েছে যখন করাবো বুঝিয়ে দেবো। এত অবধি কারোর কোনো কোয়ারিজ আছে? তাহলে এখন অবধি মোটামুটি আমরা এখন আজকের ক্লাস বা পরের ক্লাসে প্রথম হাফ অবধি আমরা মোটামুটি সমস্তটাই কিন্তু ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে ডিল করব। এখন কন্টিনিউয়াস নিয়ে আমরা ডিসকাসই করব না, আর ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের এগুলো নিয়ে কিন্তু আমরা এখন ডিল করব না, এগুলো নিয়ে পরে। আগে ডিসক্রিটের মিন কি করে বের করে, ভ্যারিয়েন্স কি করে বের করে, আদার্স ফর্মুলাগুলো, কোরিলেশন কোএফিসিয়েন্ট, এদের মধ্যেও কিন্তু কোরিলেশন আছে, বাইভেরিয়েট র্যান্ডম ভ্যারিয়েবল, সব আমরা শিখব। তারপরে যাব হচ্ছে এই পার্টিকুলার ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এত অবধি কারো কোনো কোয়ারিজ থাকলে বলে। ডিসক্রিট, DISCRETE, ডিসক্রিট, টিটা পড়েনি, ঠিক আছে। আচ্ছা চল, তাহলে আমরা শুরু করছি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে, ঠিক আছে। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তাহলে দেখ, আমি আগেও বললাম র্যান্ডম ভ্যারিয়েবলের থাকে প্রবাবিলিটি, নর্মাল ভ্যারিয়েবলের ছিল কি ফ্রিকোয়েন্সি। নর্মাল ভ্যারিয়েবলে আমরা যদি র্যান্ডম ভ্যারিয়েবল ভুলে যাই, নর্মাল ভ্যারিয়েবলে আমরা কি কি পড়েছিলাম, প্রথমে মিন পড়েছিলাম, মিডিয়ান পড়েছিলাম, মোড পড়েছিলাম, মানে বেসিক গুলো বলছি, আরো অনেক কিছু পড়েছিলাম, কোয়ান্টাইল ফরটাইল অনেক কিছু পড়েছিলাম। তো মিন মিডিয়ান মোড পড়েছিলাম, জিওমেট্রিক মিন হারমোনিক মিনও পড়েছিলাম, তারপর পড়েছিলাম হচ্ছে ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রেঞ্জ, মিন ডেভিয়েশন, এগুলো শিখেছিলাম। তারপর শিখেছিলাম মোমেন্টস, স্কিউনেস, কার্টোসিস, সবই শিখেছিলাম। কিন্তু র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রেও আমাকে সব শিখতে হবে, কোনোটা হয়তো একটু বেশি, কোনোটা হয়তো একটু কম, কোনোটার অ্যাপ্লিকেশন বেশি, কোনোটার অ্যাপ্লিকেশন একটু কম, ঠিক আছে, কিন্তু শিখতে হবে সব। এবং যখনই শিখবো আমরা চেষ্টা করব একটা দুটো অঙ্কর মাধ্যমে ব্যাপারটাকে বুঝে নেওয়ার, ঠিক আছে। মেনলি বেসিক্যালি ফর্মুলা মানে যে ডেফিনেশন গুলো দেবো সেগুলোও অঙ্ক, ওগুলো যে প্রপার্টি থাকবে সেগুলোও অঙ্ক,
বাট এমনি কয়েকটা প্রবলেমের মাধ্যমে ব্যাপারটাকে আরো ক্লিয়ার করে নেব। ক্লিয়ার? তাহলে চল, প্রথমেই আমাদের যেটা চলে আসছে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মিন বা এক্সপেকটেশন। এবার আমি যদি এখন তোদেরকে বলি মিন, তাহলে এই যে আজকের ক্লাস বা এর পরের ক্লাস বা পরের ক্লাসের ফার্স্ট হাফটা অবধি তোরা জিজ্ঞেসই করবি না স্যার কার মিন। কেন? তোরা মাথায় ধরে রাখতে হবে মিন মানে ডিসক্রিট প্রবাবিলিটির মিন। মিন মানে ডিসক্রিট প্রবাবিলিটির মিন। মিনের আরেকটা নাম আছে এক্সপেকটেশন। এক্সপেকটেশন, দেখ এই এক্সপেকটেশন ওয়ার্ডটা খুব তাৎপর্যপূর্ণ। কেন? সাপোজ মনে কর তোরা পড়াশোনা করছিস, তোরা স্টুডেন্ট, তোদের বাড়ির লোক কি এক্সপেক্ট করছে? তোদের এক্সপেকটেশন রয়েছে প্রত্যেকেরই, বাড়ির লোক তোদের কাছে এক্সপেক্ট করছে তোরা প্রত্যেকেই অঙ্কে 100-তে 100 পাবি, তাই তো? বা ভালো নাম্বার পাবি, প্রত্যেকেই ফার্স্ট ক্লাস পাবি, বা প্রত্যেকেই ফার্স্ট ক্লাস মানে ডিস্টিংশন পাবি, 75% পাবি। ঠিক আছে, এটা প্রত্যেকেরই বাড়ির লোক তাদের কাছ থেকে এক্সপেক্ট করছে। এবার এই এক্সপেকটেশনটা দুভাবে ভাগ করা যায়। এক, শেক্সপিয়ারের এক্সপেকটেশন, যেটা শেক্সপিয়ার বলেছিল, যেটা যে বিলিফটা নিয়ে আমাদের বাকি জগৎ সংসার কাজ করে। আর একটা হচ্ছে এই আমাদের স্ট্যাটিস্টিক্স এর এক্সপেকটেশন। তাহলে গোটা দুনিয়ার এক্সপেকটেশনকে দুভাবে ভাগ করা যায়। এক, ওই শেক্সপিয়ারের এক্সপেকটেশন যেটা নিয়ে বাড়ির লোক থাকে, যে আমরা আশা করেছি, ওই ওই রবীন্দ্রনাথ ঠাকুরের এক্সপেকটেশন বড় আশা করেছিল, ঠিক আছে, কি কাছে ডেকে এলাও না কি, যাই হোক সেটা আমি আসছি না। ঠিক আছে, তো ওই এক্সপেকটেশন এক জিনিস, মানে আমরা পড়াশোনা করি আর না করি বাড়ির লোক এক্সপেক্ট করছে যে আমরা দারুণ রেজাল্ট করব। ঠিক আছে, আমরা কোনো কিছু কাজ ভালোভাবে করি না করি আমরা এক্সপেক্ট করছি দারুণ রেজাল্ট হবে, দারুণ এক্সপেকটেশন আসছে আমাদের যে এখান থেকে আমরা দারুণ ফল পাবো। কিন্তু স্ট্যাটিস্টিক্স এর লোকেরা কিন্তু এইভাবে এক্সপেকটেশনকে ডিল করে না। স্ট্যাটের এক্সপেকটেশন কিন্তু একটু আলাদা। স্ট্যাটের এক্সপেকটেশন পুরোপুরি ম্যাথামেটিক্যাল বেসড। ওখানে প্রবাবিলিটি রয়েছে, যার প্রবাবিলিটি বেশি অটোমেটিক্যালি তার এক্সপেক্টেড ভ্যালুটা বেশি আসবে। ওই এখানে কোনো সেন্টিমেন্টের জায়গা নেই, ফার্স্ট মনে রাখতে হবে। এখানে কোনো সেন্টিমেন্টের জায়গা নেই যে এর প্রবাবিলিটি কম কিন্তু আমি এর ওপর বেশি সেন্টিমেন্টাল, তার মানে আমি তার ওপর বেশি এক্সপেকটেশন রাখবো না। প্রবাবিলিটি যদি 0 হয় এক্সপেকটেশন অটোমেটিক্যালি 0 আসবে। প্রবাবিলিটি যদি 1 হয়ে যায় এক্সপেকটেশন অনেকটা বেশি আসবে। আমি 1 হবে বলছি না, কারণ তার উপর ভ্যালুর উপর ডিপেন্ড করছে। কি করে ফর্মুলাতে আমি বুঝতে পারবি তখন। তো প্রবাবিলিটি বেশি মানে এক্সপেকটেশন বেশি, প্রবাবিলিটি কম মানে এক্সপেকটেশন কম। তুই সারা বছর পড়াশোনা করবি না, এদিকে এক্সপেক্ট করবি তুই বেশি নাম্বার পাবি, এটা স্ট্যাটিস্টিক্সের ভাষায় সম্ভব নয়। তুই অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ভাবতে পারিস যে আমি সারা বছর পড়িনি, ঠিক আছে ঠাকুর এবারের মতো আমাকে পাস করিয়ে দাও, প্রচুর এক্সপেকটেশন রাখছি, তোমাকে এই দেবো ওই দেবো সেই দেবো। না, স্ট্যাটিস্টিক্স সেটা বলছে না। স্ট্যাটিস্টিক্স কি বলছে এক্সপেকটেশনের কনসেপ্ট? দেখ, লেখ, সাপোজ সাপোজ suppose capital X B are random variable. Suppose capital X B are random variable. Suppose capital X B are random variable having the value x1 x2 x3 dot করে xk with the corresponding probability p1 p2 p3 dot করে pk, then এক্সপেকটেশন অফ এক্স, যেটাকে আমি ই অফ এক্স দিয়ে ডিনোট করি। দেখ ছোটবেলায় মিনকে কিভাবে ডিনোট করতাম? এক্স বার দিয়ে, সেটাই এখন হয়ে গেছে এক্সপেকটেশন। ঠিক আছে, যেটাই ছিল এক্স বার সেটাই কিন্তু হয়ে গেছে এক্সপেকটেশন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। না, এঙ্গেজমেন্ট অফ এক্স নয়, এক্সপেকটেশন অফ এক্স, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ই অফ এক্স, তাহলে ই অফ এক্স কত হবে? দেখ ফর্মুলাটা কি, x1 p1 plus x2 p2 plus x3 p3 plus dot করে xk pk। দেখ, যারা স্ট্যাট জানে না, যারা ম্যাথ জানে না, তাদেরকে আমি জেনারেলি রাস্তার লোক বলি। তো এই রাস্তার লোকেরা এরকম ভাবে লিখবে। আমরা কেন লিখবো? আমরা তো একটু উন্নত প্রজাতি,
আমরা কি করব, আমরা লিখব সামেশন xi pi I রানিং ফ্রম 1 to k। ঠিক আছে, ম্যাথ স্ট্যাট জানলে কেউ এভাবে লিখবে না, লিখতে পারে তার যদি বুঝতে প্রথম প্রথম অসুবিধা হয়, কিন্তু তারপরে আর কেউ লিখবে না, এভাবে লিখবে সামেশন xi ইন্টু পিআই বা সামেশন x ইন্টু প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু স্মল এক্স, যেটার মানে এটা সেটার মানে এটা। অবশ্যই পাশে লিখে রাখবি ওয়্যার summation I running from 1 to k pi which is equals to 1, তাহলে সমস্ত প্রবাবিলিটি গুলোর সাম হবে 1। ঠিক আছে, তাহলে এক্সপেকটেশন অফ এক্স হচ্ছে দিস। ঠিক আছে, নিচে একটা নোট বলে লিখে রাখবি, আমি পরে ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি। নোট বলে একটা জিনিস লিখে রাখবি, লেখ প্রোভাইডেড the sum is finite, মানে এই সামটা সবসময় ফাইনাইট হবে, ইভেন ইফ k is infinite। কে যদি ইনফিনিটিতেও চলে যায় তাহলেও কিন্তু এই সামটা ফাইনাইট হবে, কারণ কেন, পি কিন্তু 0 থেকে 1 এর মধ্যে লাই করছে, তাই তো। পি এর ভ্যালু কি, প্রবাবিলিটি 0 থেকে 1 এর মধ্যে লাই করছে। ইনফাইনাইট জিপির কনসেপ্টটা মনে কর, কি ছিল, এটা কনভার্জেন্ট সিরিজ, এটা সামে কনভার্জ করে, তাই জন্য যেহেতু 0 থেকে 1, তাই এটা কখনোই ডাইভার্জ করবে না, মানে ইনফিনিটির দিকে যাবে না, সবসময় একটা পার্টিকুলার ভ্যালুতে কনভার্জ করে যাবে। মানে একটা পার্টিকুলার ভ্যালুতে আমরা পাবো এই এক্সপেকটেশনের ভ্যালু, হয়তো সেটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যা ইচ্ছা, বাট একটা ফাইনাইট ভ্যালু পাবো। যদিও কে ইনফিনিটিতে পৌঁছে যায় তাহলে। হ্যাঁ বল, আরেকবার বল। 3/ইনফিনিটি মানে আলটিমেটলি 0, মানে প্রবাবিলিটির ক্ষেত্রে সেটা 0, 0 অবশ্যই 0। সেটা আমি এই কনসেপ্টটা আমি ক্লিয়ার করব যখন আমি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন করাবো, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, সেই এই কনসেপ্টটা ক্লিয়ার করব। তখন এই প্রশ্নটা আমাকে আরেকবার করবি, তখন আমি বলে দেবো। ঠিক আছে, ডিসক্রিটের ক্ষেত্রে সেরকম হবে না। ডিসক্রিটের ক্ষেত্রে কেন হবে না, তার কারণটা হচ্ছে, হ্যাঁ অবশ্যই হবে, ইনফিনিটি 1/ইনফিনিটি 0 হবে এই ডিসক্রিটের ক্ষেত্রে, কিন্তু ডিসক্রিটের ক্ষেত্রে আমরা কি করি, আইসোলেটেড ভ্যালু নিই এবং একটা ফাইনাইট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করি। ইনফাইনাইট নিয়ে জেনারেলি আমরা কাজ করি না, যদিও কাজ করি, কিন্তু তার একটা পার্টিকুলার প্রবাবিলিটি আমরা পাবো, প্রত্যেকটা আইসোলেটেড ভ্যালু। কিন্তু ডিসক্রিট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সেটা হবে না। কেন হবে না, পরে তখন আমি বলবো। ক্লিয়ার? এত অবধি কারোর কোনো ডাউট আছে? দেখ, এই যে ফর্মুলাটা আমরা শিখলাম, একটু আমি নিচে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যদিও এটা আমি মুছে দেবো, মানে এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি তোদের যে ওল্ড কনসেপ্ট সেটা থেকেই আমি আসছি। কেন আমি বুঝিয়ে দিচ্ছি, দেখ, মানে এই যে এক্স বার তোরা পড়েছিলিস ছোটবেলায় 1/n, এটা কিন্তু just বোঝানোর জন্য, এটা লেখার কোনো ব্যাপার নেই। সামেশন xi fi, আমি যে বলছি হেয়ার প্রবাবিলিটি ইজ দ্য ফ্রিকোয়েন্সি ইকুইভ্যালেন্ট, এটা কিন্তু পুরোপুরি একটা কনসেপ্টের জিনিস, কখনোই ফ্রিকোয়েন্সি ইজ ইকুইভ্যালেন্ট টু প্রবাবিলিটি নয়। কিন্তু আমরা ওভাবে মনে রাখবো কেন, আমাদের বোঝার সুবিধার জন্য। অ্যাকচুয়ালি রিলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে প্রবাবিলিটির কনসেপ্টটা ডেভেলপ করে। ঠিক আছে, তোরা সেটা ক্লাসিক্যাল ডেফিনেশন অনেকটাই পড়েছিস, কিন্তু আমি যদি মনে রাখি যে নর্মাল ভ্যারিয়েবলের যেরকম ফ্রিকোয়েন্সি ছিল, র্যান্ডম ভ্যারিয়েবলের সেরকম প্রবাবিলিটি, তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে অনেক ইজিয়ার হবে। ঠিক আছে, তো দেখ, এই ছিল আমাদের নর্মাল ভ্যারিয়েবলের মিন। তাহলে এখানে আমরা কি করতাম, xi-টাকে যদি আমি 1/n-টাকে যদি ভেতরে নিয়ে যাই, কারণ এটা কনস্ট্যান্ট, fi/n, এই fi/n-টাকেই আমরা প্রবাবিলিটি লিখতে পারি না, কারণ রিলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে দেখ, যেটা বেসিক্যালি আমাদের, এটা কিন্তু লেখার দরকার নেই, জাস্ট বুঝে নে, বা লিখেও রাখতে পারিস চাইলে, আমি যদিও মুছে দেবো, স্লাইডে রাখবো না। যেটা আমাদের নর্মাল মিন ছিল, সেইখান থেকেই কিন্তু xi pi মানে এক্সপেকটেশন অফ এক্স এর কনসেপ্টটা ডেভেলপ করছে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, যখন আমি এক্সপেকটেশন লিখছি তখন মাথায় রাখতে হবে ক্যাপিটাল এক্স দেবো, মানে র্যান্ডম ভ্যারিয়েবলটাকে ডিনোট করব।
যখন আমি ভেঙে ফেলছি তখন তার ভ্যালু মানে স্মল এক্স দিয়ে কিন্তু ডিনোট করতে হবে। এখানেও দেখ, যখন আমি এক্সপ্যান্ড করছি তখন স্মল এক্স, বাট যখন আমি ডিনোট করছি ই অফ ক্যাপিটাল এক্স। এত অবধি কারোর কোনো ডাউট আছে? তাহলে এবার আমি এক্সপেকটেশনের কিছু প্রপার্টিতে যাব এবং সেগুলো ছোট ছোট করে প্রুফ করে দেখাবো। কারোর যদি কোনো ডাউট থাকে বল। কোনো প্রবলেম আছে কারোর? তাহলে পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, প্রপার্টিজ অফ এক্সপেকটেশন। প্রপার্টিজ অফ ই অফ এক্স। ঠিক আছে, প্রপার্টিজ গুলো করিয়ে আমি যে এক্সাম্পলটা করালাম সেই এক্সপেকটেশনটা করাবো, এক্সপেকটেশনের পর ভ্যারিয়েন্স করাবো, ভ্যারিয়েন্স করানোর পর ভ্যারিয়েন্সের কিছু প্রপার্টি দেখবো, তারপর যে এক্সাম্পলটা দিলাম ওই কয়েন টসিং এর তার উপর এক্সপেকটেশন আর ভ্যারিয়েন্স দুটোই করে দেখাবো। ঠিক আছে, মানে কয়েন টসিং এর একটা এক্সাম্পল দিয়েছিলাম, ওই যে এক্সাম্পলটা ছিল র্যান্ডম ভ্যারিয়েবল এন্ড ইটস ডিস্ট্রিবিউশন, তার উপর এক্সপেকটেশন করব, তারই আবার ভ্যারিয়েন্স করে দেখাবো। ঠিক আছে, তাহলে প্রথমে প্রপার্টিজ অফ এক্সপেকটেশন নাম্বার 1 কি হয়? ইফ এক্স ইকুয়ালস টু সি দেন এক্সপেকটেশন অফ এক্স অলসো ইকুয়ালস টু সি। মাথায় রাখবি সি হচ্ছে কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট। কারোর যদি কোনো ডাউট থাকে অবশ্যই বলবি কিন্তু, ঠিক আছে? আচ্ছা দেখ, সলিউশন বা প্রুফ হেয়ার একটু শর্টে করবো, এক্স ইকুয়ালস টু সি। আচ্ছা দাঁড়া, এক্স বি আর র্যান্ডম ভ্যারিয়েবল, র্যান্ডম ভ্যারিয়েবলকে আমরা পরীক্ষাতেও আর ডট ভি দিয়ে লিখতে পারি, such that x equals to xi for all I running from 1 to k and xi equals to c for all I. ধরে নিচ্ছি pi for all I be the corresponding probability. For all I running from 1 to k, corresponding probability. তাহলে দেখ, what is expectation of x? That is summation xi pi। আমি আর বারবার I running from 1 to k লিখছি না, লিখতে পারি চাইলে, অসুবিধা কিছু নেই। তাহলে সামেশন I running from 1 to k, ইন প্লেস অফ xi আমরা কত বসাচ্ছি? c ইন্টু pi, c কনস্ট্যান্ট বেরিয়ে গেল, সামেশন pi এর ভ্যালু কত? 1, তাহলে হয়ে গেল c। নেক্সট প্রপার্টিতে যাচ্ছি আমি, দেখে নে, কারো যদি কোনো ডাউট থাকে বল। খুবই সহজেই প্রপার্টি গুলো, এবং অলমোস্ট আমার যেটুখানি মনে পড়ছে এই প্রপার্টি গুলো সম্ভবত তোদের ক্লাস 11এও কিন্তু, সরি 12এও কিন্তু ছিল। নেক্সট নাম্বার 2, ইফ y equals to a plus bx, then expectation of y equals to a plus b into expectation of x। ঠিক আছে, তো এটাও আমরা করব, দেখ কিভাবে করছি। প্রুফ, ধরে নিচ্ছি লেট ক্যাপিটাল y b are random variable having the value yi for all I running from 1 to n, 1 to n না করে k করে দিলাম, and x be a random variable having the value small xi for all I running from 1 to k, and pi for all I be the corresponding probability.
be the corresponding probability. তাহলে নাও yi equals to a plus bxi for all I running from 1 to n. দেখ যেহেতু আমাদের এটা বলে দিয়েছে y equals to a plus bx, তাহলে yi equals to a plus bxi তো হতেই হবে। তাহলে নাও what is expectation of y? expectation of y কে আমি এভাবে লিখতে পারি summation I running from 1 to k yi into pi। তাহলে in place of yi আমরা কি লিখতে পারি a plus bxi, তাদের সঙ্গে প্রবাবিলিটি গুলোকে মাল্টিপ্লাই করে দিলাম, করে সামেশনটাকে আলাদা করে নিচ্ছি। a কনস্ট্যান্ট সামেশনের বাইরে বেরিয়ে গেল, b ও কনস্ট্যান্ট সামেশনের বাইরে বেরিয়ে গেল। সামেশন pi মানে কত 1, এটা মানে কত e of x। দেখ e of x চলে এসছে, প্রুভ হয়ে গেল। এবং এই প্রপার্টি গুলো কিন্তু মাথায় রাখতে হবে, এই যে এটা হলে এটা হয়, এই প্রপার্টি গুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ যখন এর ওপর বেস করে আমরা অঙ্ক দেখবো, অনেক অঙ্ক হয়, যখন আমরা দেখবো তখন কিন্তু আর এই প্রপার্টি গুলো আমাদের বলে দেবে না, বা এই প্রপার্টি গুলো প্রুফ করে দেখারও টাইম থাকবে না। তাই প্রপার্টির প্রুফ যেমন মনে রাখতে হবে, ঠিক সেরকমই প্রপার্টি গুলোর অ্যাপ্লিকেশনও কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এই মানটাই অফ এক্স লিখে দিয়েছি, অফ এক্স। ঠিক আছে, এত অব্দি কারো কোনো ডাউট আছে? আচ্ছা, এটা ছাড়াও আরো দুটো প্রপার্টি হয়, দ্যাট ইজ কল্ড সাম ল অফ এক্সপেকটেশন অ্যান্ড প্রোডাক্ট ল অফ এক্সপেকটেশন। তো এই সাম ল অফ এক্সপেকটেশন, প্রোডাক্ট ল অফ এক্সপেকটেশন আমরা আজকে শিখবো না, হয়তো হয়তো বললাম, তার কারণটা হচ্ছে এটা শিখতে গেলে আগে আমাদের বাইভেরিয়েট প্রবাবিলিটি, ঠিক যেরকম বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি আমরা শিখেছিলাম, ঠিক সেরকমই বাইভেরিয়েট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন শিখতে হবে। তো সেটা হয়তো আজকে আমরা বাইভেরিয়েট অব্দি গেলেও জানি না যেতে পারবো কিনা, যদিও যাই তাহলেও কিন্তু আমরা ওটাতে পৌঁছাতে পারবো না, অনেকটা দেরি হবে। তার মানে ওটা আমরা পরের ক্লাসে শিখবো, এটা কনফার্ম। তো সাম ল অফ এক্সপেকটেশন, প্রোডাক্ট ল অফ এক্সপেকটেশন, এটা আমরা নেক্সট ক্লাসে শিখছি। তো এবার আমি চলে যাচ্ছি, আচ্ছা এত অব্দি কারো কোনো ডাউট আছে? তাহলে আমি ভ্যারিয়েন্টস এর দিকে ঢুকবো। কোনো ডাউট কারোর? কোনো প্রবলেম আছে থাকলে বলো। তাহলে নেক্সট চলে আসছি ভ্যারিয়েন্সে। ভ্যারিয়েন্স অফ দা র্যান্ডম ভ্যারিয়েবল। কেউ জিজ্ঞেস করবি না কোন র্যান্ডম ভ্যারিয়েবল, কোন র্যান্ডম ভ্যারিয়েবল, ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। ঠিক আছে, আবার যখন কন্টিনিউয়াস করব আবার তার ভ্যারিয়েন্স এর ফর্মুলা শিখবো। ঠিক আছে, তাহলে দেখ ভ্যারিয়েন্স অফ এক্স কি করে করব। ধরে নিচ্ছি লেট ক্যাপিটাল এক্স বি আর র্যান্ডম ভ্যারিয়েবল। যে কোনো কি র্যান্ডম ভ্যারিয়েবল? অবশ্যই ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স, এটার ফর্মুলা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস কি ছিল ই অফ এক্স তার হোল স্কোয়ার, যেটাকে আমরা লিখতে পারি ই অফ এক্স মাইনাস মিউ তার স্কোয়ার। এই মিউ মানে হচ্ছে এক্সপেকটেশন। একটা মজার ব্যাপার আছে, দেখবি কিছুদিন পরে, কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে, মানে পরের দিন আর কি, যেটাই আমরা নর্মাল ভ্যারিয়েবলে নর্মাল ইংলিশ অ্যালফাবেট দিয়ে ডিনোট করেছি, র্যান্ডম ভ্যারিয়েবলে সেগুলো সবই গ্রিক অ্যালফাবেট দিয়ে ডিনোট হবে, গ্রিক অ্যালফাবেট। এখানে যেমন আমরা মিন পড়েছি এম দিয়ে বা নর্মাল মিন, এখানে সেটাই ইউজ হচ্ছে মিউ দিয়ে। ওখানে মোমেন্টস আমরা শিখেছিলাম M1 M2 দিয়ে, এখানে ডিনোট হবে মিউ1 মিউ2 দিয়ে। ওখানে আমরা শিখেছিলাম স্কিউনেস কার্টোসিসে B1 B2 G1 G2, এখানে ইউজ হবে বিটা1 বিটা2 গামা1 গামা2। তাহলে যা যা ওখানে আমরা নর্মাল অ্যালফাবেট দিয়ে করেছিলাম, র্যান্ডম ভ্যারিয়েবলে সবই সেগুলো গ্রিক বা রোমান অ্যালফাবেট দিয়ে আমরা ডিনোট করব। ঠিক আছে, এটা খুব মজার একটা ব্যাপার। হ্যাঁ, আমি আসছি। এবার এটার একটা ওয়ার্কিং ফর্মুলা রয়েছে, মিউ মানে হচ্ছে ই অফ এক্স, এর একটা ওয়ার্কিং ফর্মুলা রয়েছে। এই ওয়ার্কিং ফর্মুলাটা আমি ডিরাইভ করিয়ে তোদেরকে দেখিয়ে দিচ্ছি, ডাইরেক্ট লিখছি না।
আমি ডিরাইভ করে পুরোটা দেখিয়ে দিচ্ছি। দেখ, আগে ওয়ার্কিং ফর্মুলাতে যাওয়ার আগে আমি এটারই একটা, এটা তো এক্সপেকটেশন দিয়ে করালাম, এবার এটাকেই যদি সামেশনের ফর্মে ব্রেক করি তাহলে ফর্মুলাটা কিরকম দাঁড়ায় দেখ। সামেশন আই রানিং ফ্রম 1 to k xi মাইনাস মিউ তার স্কোয়ার ইন্টু পিআই, বা অর বলে লিখছি একই মানে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভ্যারিয়েন্সের কিন্তু বেসিক বা ক্লাসিক্যাল ফর্মুলা বা প্রিন্সিপাল ফর্মুলা। এটা এক্সপেকটেশন দিয়ে, আর এটা এক্সপেকটেশনটাকে ব্রেক করে মানে এক্সপ্যানশন দিয়ে। এবার আমি চলে আসছি সেকেন্ডের থেকে থার্ডেরটা, এটা থেকে এটা, এটা থেকে এটা। আচ্ছা, এক্সপেকটেশন অফ এক্স এর ফর্মুলা কি ছিল, এটা থেকে এটা কি করে আসলো? এক্সপেকটেশন অফ এক্স এর ফর্মুলা কি ছিল? ওয়াই থাকলে কি হতো, থিটা থাকলে কি হতো, গাধা থাকলে কি হতো, গরু থাকলে কি হতো। এক্স্যাক্টলি, এক্সপেকটেশন অফ এক্স মানে সামেশন এক্স ইন্টু পি মানে এক্স বি, থিটা থাকলে থিটা ইন্টু পি, গরু থাকলে গরু ইন্টু পি, গাধা থাকলে গাধা ইন্টু পি, মানুষ থাকলে মানুষ ইন্টু পি, যা থাকবে সেটা ইন্টু তার প্রবাবিলিটি। তাহলে ই অফ এটা স্কোয়ার ছিল, তাহলে সামেশন এটা ইন্টু পি। ঠিক আছে, এবার ক্যাপিটাল এক্স তো লিখতে পারবো না, ওর তো ভ্যালু লিখতে হবে সামেশন দিয়ে, তাই এক্স এর বদলে স্মল এক্স। ক্লিয়ার? আচ্ছা দেখ, ওয়ার্কিং ফর্মুলা ফর ভ্যারিয়েন্স অফ এক্স, ভ্যারিয়েন্স অফ এক্স এর ওয়ার্কিং ফর্মুলা কিভাবে হবে? আমি এটা দিয়ে শুরু করছি, তোদের বেশি বুঝতে সুবিধা হবে। কি করছি, ফার্স্টে ফর্মুলায় ভেঙে নিচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি। এটা যদি আস্তে করতে হয় তাহলে ক্লাস 7-এ করতে হবে এই এই এক্সপ্যানশন করতে গেলে। আচ্ছা, আরে সিলেবাস যত তাড়াতাড়ি শেষ করবো আমি রিভাইজ করতে পারবো। ঠিক আছে, ই অফ এক্স স্কোয়ার মাইনাস, বেশি প্রবলেম করাতে পারবো। ধরে ধরে রাখ মোটামুটি নেক্সট মান্থের ফার্স্ট উইক না হলেও সেকেন্ড উইকের যে ক্লাসটা সেটা 10 ইয়ার্স সলভ হবে। ঠিক আছে, 10 ইয়ার্স আর ওই অ্যাসাইনমেন্ট সলভ হবে। ঠিক আছে, ফার্স্ট উইকটা হয়তো হবে না, সেকেন্ড উইকটা। ঠিক আছে, তো এবার 10 ইয়ার্স মানে বুঝতেই পারছি আমি এক্সপেকটেশনটার কথা বলছি না, মানে র্যান্ডাম ভেরিয়েবলটার কথা বলছি না, বাইভেরিয়েটের কথা বলছি। আর অ্যাসাইনমেন্ট মানে ওটারই, যদিও আমি এর মধ্যে যদি এগুলো অ্যাসাইনমেন্ট দিই সেগুলো আমি সলভ করাবো। প্লাস স্কোয়ার এক্স, তাহলে কত হবে? ক্লিয়ার? তাহলে দেখ একটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেখ এখানে কিন্তু টুটা কনস্ট্যান্ট, তাই বাইরে বেরিয়ে গেল। ই অফ এক্সটাও কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল, তাহলে ই অফ এক্স পড়ে রয়েছে, আর এটা পুরোটাই কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল, এক্সপেকটেশন কোনো কাজে লাগবে না। তাহলে আলটিমেটলি ই অফ এক্স স্কোয়ার, ঠিক আছে, দেখে নে, দিস ইজ কল্ড ভ্যারিয়েন্স অফ এক্স। কারোর যদি কোনো ডাউট থাকে বল। এবার এটাকে দেখ, এটাকে যদি আমরা, এটাকে যদি আমরা প্রবাবিলিটির ফর্মে লিখতে চাই তাহলে কি করে লিখবো? বলেছিলাম ই অফ এক্স স্কোয়ার থাকলে যা হয়, সামেশন আই রানিং ফ্রম 1 to n xi স্কোয়ার ইন্টু পিআই মাইনাস, এটা মানে হচ্ছে সামেশন এক্স আই পিআই, আচ্ছা আই রানিং ফ্রম 1 to k দিয়ে নিচ্ছিলাম আমি। ঠিক আছে,
যেরকম সাইন স্কোয়ার থিটা সেরকমই স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার থিটা মানে কি সাইন থিটা পুরোটার হোল স্কোয়ার, সেরকম ই অফ এক্স তার হোল স্কোয়ার। আর ই অফ এক্স স্কোয়ার মানে কিন্তু এক্স স্কোয়ার গুলোর এক্সপেকটেশন, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেখে নে এত অবধি কারোর যদি কোনো ডাউট বা কোনো কোয়ারিজ থাকে বল। কারো কোনো ডাউট আছে এত অবধি? কোনো প্রবলেম? তাহলে আমি ভ্যারিয়েন্সের এবার প্রপার্টিতে যাব, তার আগে আমি এখানে একটুখানি ইয়েটা করিয়ে দিচ্ছি, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা লিখিয়ে দিচ্ছি, এসডি অফ এক্স। ঠিক আছে, এসডি কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখ এসডি, এসডি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এসডি মানে সৌম্যদীপ দাস, দুটো ছাড়াই স্ট্যাট ইম্পসিবল। ঠিক আছে, যদি মজা করলাম, যাই হোক, এসডি, এসডি ছাড়া স্ট্যাট ইম্পসিবল এর দুটো মানে আছে। আমি যখন আমার স্টুডেন্টদেরকে বলি এসডি ছাড়া স্ট্যাট ইম্পসিবল, তার মানে এর দুটো ইন্ডিকেশন বোঝায়, বুঝে নিতে হবে। ঠিক আছে, এসডি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছাড়া কিছু এগোনো যাবে না। তো দেখ এসডি ফর্মুলাটা কি, রুট ওভার অফ ভ্যারিয়েন্স, তার মানে দিস ইজ কি হবে, রুট ওভার অফ, জেনারেলি আমরা এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে লিখি এক্স্যাক্টলি সিগমা এক্স দিয়ে। এটা হচ্ছে কনসেপ্ট অফ নর্মাল ভ্যারিয়েবল, বলেছিলাম রোমান ভ্যারিয়েবল বা গ্রিক ভ্যারিয়েবল, গ্রিক অ্যালফাবেট ইউজ করতে হবে, এই যে সিগমা, ওখানের এস এখানের সিগমা। ঠিক আছে, এটার এস নর্মাল ভ্যারিয়েবলের যেটা এস হয়, র্যান্ডম ভ্যারিয়েবলের সেটাই হয় সিগমা, লিখে রাখতে পারি সিগমা এক্স। ঠিক আছে, আর ওটা তাহলে কি হবে, ভ্যারিয়েন্সটা সিগমা স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে দেখে নে এই পোর্শনে কারোর যদি কোনো ডাউট থাকে বল, বারবার বলছি কোনো প্রবলেম থাকলে বলবি। কারো কোনো ডাউট আছে? এই ব্যাপারগুলো যেন ক্লিয়ার থাকে, কারণ এরপরে কিন্তু আমাদের বড় বড় জিনিসপত্র আসতে চলেছে। তাহলে এবার আমি চলে আসছি প্রপার্টিজ অফ ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সের প্রপার্টি দেখ খুব বেশি কিছু নেই। নাম্বার ওয়ান, ইফ x equals to c, then sigma square x also equals to 0. x যদি c হয় মানে কনস্ট্যান্ট হয়ে গেলে তার কোনো ভ্যারিয়েশন হয় না, ভ্যারিয়েন্ট 0 হবে। প্রুফ করি, দেখ এটা আরো শর্টকাটে হয়ে যাবে যেহেতু আমরা এক্সপেকটেশন করে রেখেছি। হেয়ার x be a random variable, তার মানে কি বোঝাচ্ছে, এক্সপেকটেশন and x equals to c ব্র্যাকেটে কনস্ট্যান্ট, তার মানে expectation of x equals to expectation of c, that is equals to c. Now sigma square x এর ভ্যালু কত, e of x minus e of x তার স্কোয়ার, তাই তো? তার মানে দ্যাট ইজ e of, in place of x আমরা c লিখছি, দিস ইজ c তার স্কোয়ার। যে কোনো না না ক্যাপিটাল না, সবই স্মল, মানে এক্স এর ভ্যালু স্মল, সি এটা ভ্যালু স্মল, দুটোকেই ক্যাপিটাল মনে করিস, দুটোই ক্যাপিটাল, আলাদা কিচ্ছু না, দুটোই মানে যদি সাইজের ডিফারেন্স হয় সেটা আলাদা কথা। সি মাইনাস সি, ঠিক আছে, দেখে নে কারো যদি কোনো ডাউট থাকে বল, এটা তো খুব ইজি প্রপার্টি। পরের প্রপার্টিতে আমি যাচ্ছি। দেখ প্রপার্টি নাম্বার 2, ইফ y equals to a plus bx, then variance of y equals to b square into variance of x, and
সিগমা ওয়াই মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াই ইকুয়ালস টু মড বি ইন্টু সিগমা এক্স, দুটোই আমরা প্রুফ করব। প্রথমে ভ্যারিয়েন্সটা করে নেব, ভ্যারিয়েন্স হয়ে গেলে ভ্যারিয়েন্স থেকে আমরা সিগমাতে চলে আসতে পারবো। ঠিক আছে, দেখ, লেট এক্স অ্যান্ড ওয়াই বি টু র্যান্ডম ভ্যারিয়েবল such that y equals to a plus bx, এটা আমরা জানি। তাহলে নাও হোয়াট ইজ এক্সপেকটেশন অফ y? দিস ওয়ান, এর উপর অ্যাপ্লাই করলে a কনস্ট্যান্ট, বেরিয়ে গেল b e অফ x, এটা আমরা অলরেডি করেছি প্রুফটা। তাহলে নাও ভ্যারিয়েন্স অফ y ফর্মুলা কি? e অফ y মাইনাস e অফ y পুরোটার স্কোয়ার। তাহলে ই অফ, ইন প্লেস অফ ওয়াই আমি কত পুট করব? ইন প্লেস অফ ই অফ ওয়াই কত পুট করব? এ এ কেটে গেল, বিটা কনস্ট্যান্ট দুটো থেকে বাইরে বেরোচ্ছে। তাহলে এটা কত হয়ে যাবে? বি স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স। ঠিক আছে, এবার ভ্যারিয়েন্স অফ ওয়াই ইকুয়ালস টু বি স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স। তাহলে নাও বোথ সাইডে যদি স্কোয়ার রুট করি, সিগমা ওয়াই কত হয়ে যাবে? প্লাস মাইনাস বি ইন্টু সিগমা এক্স। আমরা জানি না যে বি এর ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে প্লাস বি হবে, যদি বি এর ভ্যালুটা নেগেটিভ হয় তাহলে মাইনাস অফ মাইনাস বি দ্যাট ইজ প্লাস বি করতে হবে। এবার মড রাখতে হবে, মড রাখলে আমাদের সুবিধা, প্লাস মাইনাস দেবো না। তাই আমি কত করব? মড বি ইন্টু সিগমা এক্স। আশা করি মডের কনসেপ্ট তোদের ম্যাথসের স্টুডেন্টদের বোঝাতে হবে না, প্রচুর বার করেছিস তোরা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট। ঠিক আছে, ভ্যারিয়েন্স অফ ওয়াই এর প্রপার্টি, এক্সপেকটেশনের প্রপার্টি। আমার কনসেপ্টে এর থেকে আর এখন সামনাসামনি কোনো ইম্পর্টেন্ট প্রপার্টি চোখে পড়ছে না এক্সপেকটেশন আর ভ্যারিয়েন্সের। তোদের এত অবধি যদি কারো কোনো ডাউট থাকে বল। আমি তাহলে এবার একটু অঙ্ক করে দেখাই কি করে ভ্যারিয়েন্স আর এক্সপেকটেশন ফাইন্ড আউট করা হয়। কোনো ডাউট আছে কারোর? সবাইকে জিজ্ঞেস করছি। কোনো প্রবলেম আছে কারোর? একটু বল, প্রবলেম থাকলে বা না থাকলে। অ্যাটলিস্ট অনেকক্ষণ ধরে কেউ কথা বলেনি। না স্যার, ঠিক আছে, ঠিক আছে, সবার হয়ে সৌগতই কথা বলছে, আর কেউ তো কথাই বলছে না, ও বললো একজন অংশু। আচ্ছা ঠিক আছে, চ নেক্সট একটা প্রবলেম দেখি। ঠিক আছে, হেডিং দিতে পারিস ফিউ প্রবলেমস। ফাইন মিন অ্যান্ড ভ্যারিয়েন্স। মিন অ্যান্ড ভ্যারিয়েন্স মানে এক্সপেকটেশন অ্যান্ড ভ্যারিয়েন্স। ঠিক আছে, ফাইন্ড মিন অ্যান্ড ভ্যারিয়েন্স অফ টসিং অফ এ কয়েন। আচ্ছা ভুল বললাম, ফাইন্ড মিন অ্যান্ড ভ্যারিয়েন্স অফ নাম্বার অফ হেডস when tossing a coin thrice and tossing and না সরি or হবে tossing 3 coin at once। ঠিক আছে, ওল্ড স্লাইডে যাই। বাবা অনেকটা পড়ি পেলাম, 9খানা স্লাইড হয়ে গেল। বাবা দেখ, এই যে বোঝা গেছে,
ঠিক সিলেক্টেড অপশন। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, এই যে এই ব্যাপারটা, ঠিক আছে। তো এই যে প্রবাবিলিটি টেবিলটা, ডিস্ট্রিবিউশন টেবিলটা, এটা আমাদের লাগবে। আমরা ওই সাইডে চলে যাব এখন, ঠিক আছে। তো এটা আমি কিন্তু আর ডিটেলস লিখছি না, এই যে এই তোদের কিন্তু পরীক্ষার সময় ডিস্ট্রিবিউশনটা করতে হবে, করে এখান থেকে বুঝে বুঝে টেবিলটা বানাতে হবে, তারপর অঙ্ক। আমি শুধু টেবিলটা অলরেডি করে রেখেছি, টেবিলটা ওখানে লিখবো, লিখে অঙ্ক স্টার্ট, ঠিক আছে। চলে গেলাম 9 নম্বর স্লাইডে। তো অনেক স্লাইড পড়ানো হয়ে গেছে। চল প্রুফ, প্রুফ না সরি সলিউশন। টেবিলটা আগে লিখছি। ক্যাপিটাল এক্স অ্যাকচুয়ালি লিখতে হয়, লেট ক্যাপিটাল এক্স বি আর র্যান্ডম ভ্যারিয়েবল ডিনোটিং নাম্বার অফ হেডস when 3 coin tossing at once or 1 coin tossing thrice, ঠিক আছে। নাও ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু স্মল এক্স আর প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু স্মল এক্স, ঠিক আছে। অলরেডি কিন্তু এগুলো ছিল, ঠিক আছে, ওটাই লিখছি। প্রবাবিলিটি ঠিক আছে, পাশে আরেকটা কলাম করব কি, কারণ এবার তো আমাদের ক্যালকুলেশন করতে হবে এক্সপেকটেশনের জন্য এক্সআই পিআই। তার পাশে আরেকটা কলাম করব এক্সআই স্কোয়ার পিআই ভ্যারিয়েন্স এর জন্য। দেখ, এক্সআই এর সাথে আরেকবার এক্সআই মাল্টিপ্লাই করে দিলেই এক্সআই স্কোয়ার পিআই চলে আসে। এর উপরে চলে গেলাম। হ্যাঁ, না না আর ছড়াবো না, আর ছড়াবো না। তার কারণটা হচ্ছে এবার আমাদের কি দরকার, এক্সপেকটেশন অফ এক্স ফার্স্ট, মিন দরকার। কি ফর্মুলা, সামেশন এক্স আই পি আই, তাই তো। তাহলে এক্স আই পি আই গুলো রেডি করি, 0 × দিস 0, 1 × দিস 3/8, 6/8, 3/8, অ্যাড করলে কত হয় রে, 12/8। ভুল হলে বলবি। 3/2, ঠিক আছে। তাহলে এক্সপেকটেশন হচ্ছে 3/2। নাও হোয়াট ইজ ভ্যারিয়েন্স অফ এক্স, ওয়ার্কিং ফর্মুলা ই স্কোয়ার। দেখ ই অফ এক্স অলরেডি বের করা রয়েছে, তাহলে ই স্কোয়ার এক্স আলাদা করে করার দরকার নেই। তাহলে নাও ই অফ এক্স স্কোয়ার কত হবে, সামেশন এক্স আই স্কোয়ার পি আই। এক্স আই স্কোয়ার পি আই মানে এটার সঙ্গে আবার একবার করে এক্স আই মাল্টিপ্লাই করছি, থ্রি, তাই তো। তাহলে কত হয়ে যাচ্ছে, 3। তাহলে দেখ ভ্যারিয়েন্স অফ এক্স কত, ই অফ এক্স স্কোয়ার, দ্যাট ইজ 3 মাইনাস ই স্কোয়ার এক্স, দ্যাট ইজ 3/2, তার স্কোয়ার, দ্যাট ইজ 3 মাইনাস 9/4। অ্যান্সার হচ্ছে, করে দিই বাবা, আবার গন্ডগোল করে ফেলবি তোরা। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স কত, √3/2। আবার কেউ আবার sin 60 লিখে দিস না, ঠিক আছে, তাহলে কিন্তু আবার গন্ডগোল হয়ে গেল। √3/2 মানে তো sin 60, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স মানে sin 60, ঠিক আছে, কেটে দেবে কিন্তু, ঠিক আছে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স হচ্ছে √3/2, ঠিক আছে।
দেখে নে, এত অবধি কারো যদি কোনো ডাউট থাকে বল, কি করে আমরা মিন বের করি, এক্সপেকটেশন বের করি, দেখে নিলাম। এবার আরেকটা প্রবলেম দেখাচ্ছি, যেটা খুব কমন একটা অঙ্ক, ইউনিভার্সিটি পরীক্ষা, কলেজের পরীক্ষায় দেয়, সহজ অঙ্ক যদিও, ওই প্রবাবিলিটি দিয়ে দেয়, কে বার করতে দেয়, সেরকম। এগুলো 12 এর পরীক্ষাতে ছিল। চল নেক্সট। ফাইন্ড কে ফ্রম দা ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, ফ্রম দা ডিস্ট্রিবিউশন। k/12, 3k/12, 2k/12, k/12, 5k/12, সরি 5k বাই হবে না, এটা কে, 3k, 2k, 7 হয়ে গেছে। এটাকে লেখ 2k/12, আবার 3k/12। এখান থেকে দুটো জিনিস বার করতে বলেছে, ফাইন্ড কে অ্যান্ড অলসো ফাইন্ড probability x greater than or equals to 3 and probability of x greater than or equals to 1। দুটো জিনিস ফাইন্ড আউট করতে বলেছেন। ফার্স্ট দেখ, আমরা কি জানি, সামেশন পিআই ইকুয়ালস টু 1, সলিউশনে চলে আসছি, ঠিক আছে। সামেশন পিআই ইকুয়ালস টু 1, তাহলে এটাকে যদি সবগুলোকে অ্যাড করি কত হচ্ছে, k/12, 3k/12, 2k/12, k/12। এখানে আমি ভেবে নিলাম বলে অ্যান্সার সহজ হয়ে যাবে, পরীক্ষার সময় তো একটু জটিল দিতে পারে ক্যালকুলেশনটা। প্লাস 3k/12 ইকুয়ালস টু 1, কনসেপ্টটা জানা দরকার। তাহলে কত হবে, অ্যাড করলে 4, 6, 7, 9, 12, 12k/12, দ্যাট ইজ 1। 12 কেটে গেল, k ইকুয়ালস টু 1। তাহলে কে এর ভ্যালু আমি পেয়ে গেলাম। তাহলে যেই আমি কে এর ভ্যালু পেয়ে যাচ্ছি, আমি কি করব, আরেকবার করে আমি ডিস্ট্রিবিউশনটা রেডি করে নেব। মানে তোরা যখন করবি তোদের পাশে জায়গা থাকবে, এক্ষেত্রে আমার পাশে জায়গা নেই, বা আমি একটা কাজ করি, পাশেই করে নিই, এখানেই করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে এখানেই করে নিচ্ছি, জায়গা যেহেতু রয়েছে, হয়ে যাবে আশা করছি। কে এর জায়গায় জাস্ট 1 বসিয়ে দিয়ে পিআই গুলো বের করে নেব। কত হবে, 1/12, 3/12, 2/12, 1/12, 2/12, 3/12। ক্লিয়ার? এবার দেখ, প্রবাবিলিটি এক্স গ্রেটার দেন অর ইকুয়ালস টু 3 এখানেই করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আর নিচে যেতে হবে না আমাকে টেবিলটা নিয়ে। এটার মানে কি, এটার মানে কি, 3 বা 3 এর থেকে বড়। তাহলে 3 বা 3 এর থেকে বড় মানে এই তিনটের অ্যাডিশন, মানে প্রবাবিলিটি x ইকুয়ালস টু 3, probability x equals to 4, plus probability x equals to 5, তাই তো। তাহলে কত হবে, 1/12, 2/12, 3/12, that is 6/12, that is half। আর probability x greater than or equals to 1 বলেছে, এটা কি করে করব,
না, এটা আমরা ওভাবে করব না, কারণ এক বা একের থেকে বেশি মানে 1 2 3 4 5 এতগুলোকে অ্যাড করব না। কারণ আমরা ছোটবেলায় মানে ফার্স্ট সেমিস্টার বা 11 12-এ কমপ্লিমেন্ট প্রবাবিলিটির কনসেপ্ট শিখেছি। এক্স্যাক্টলি, তার মানে এটাকে লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি এক্স লেস দ্যান 1। আর এক্স লেস দ্যান 1 মানে কি? এক্স ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে শুধু জিরোটা বাদ দিয়ে দেবো, দ্যাট ইজ 1 - 1/12, দ্যাট ইজ 11/12। দেখে নে, কারো যদি কোনো ডাউট থাকে বল। নেক্সট আমরা চলে আসছি র্যান্ডম ভ্যারিয়েবলের আদার্স মেজার গুলোতে। মোমেন্ট, স্কিউনেস, কার্টোসিস, মিডিয়ান, মোড। ঠিক আছে, কারো কোনো ডাউট আছে এত অব্দি? তাহলে পরের স্লাইডে যাচ্ছে, আজকে মানে ম্যাক্সিমাম স্লাইড পড়ানো হচ্ছে। আচ্ছা চল, আজ এই ক্লাসটার নাম হচ্ছে ম্যাক্সিমাম স্লাইড ক্লাস। লেখ, হোক, কোনো অসুবিধা নেই। নেক্সট, মোমেন্টস। মোমেন্টস, আচ্ছা, আমরা ক ধরনের মোমেন্ট শিখেছি কেউ বলতে পারবি ফার্স্ট সেমিস্টারে? 3 ধরনের, কি কি? এনিওয়ান? কি কি মোমেন্ট শিখেছিলাম আমরা? লজ্জার কিছু নেই, ভুলভাল বললেও হবে, কোনো অসুবিধা নেই, ঠিক করার দায়িত্ব আমার। না 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 না, একটা ওপর দিকে যেটা চলে যাবে নিচ দিকে যেটা যাবে সেগুলো হচ্ছে কার্টোসিস। মেসোকার্টিক, প্ল্যাটিকার্টিক, লেপ্টোকার্টিক হলো কার্টোসিস। ঠিক আছে, তো দেখ 3 ধরনের মোমেন্ট আমরা শিখেছি, এটা ঠিক কথা। কি কি? একটা, নাম্বার 1, আরএথ অর্ডার র মোমেন্ট ফার্স্ট। আরএথ অর্ডার র মোমেন্ট কি দিয়ে ডিনোট করতাম? এম আর ড্যাশ, এই ক্ষেত্রে হবে মিউ আর ড্যাশ। ঠিক আছে, ফর্মুলা কি? ই অফ এক্স হোল টু দি পাওয়ার আর। ঠিক আছে, নাম্বার 2, আরএথ অর্ডার সেন্ট্রাল মোমেন্ট, যেটা বেশি কাজে লাগে, কি দিয়ে ডিনোট করতাম? এম আর, এক্ষেত্রে মিউ আর। ই অফ এক্স মাইনাস মিউ হোল টু দি পাওয়ার আর, মাথায় রাখতে হবে মিউ মানে কি? মিন মানে এক্সপেকটেশন। ঠিক আছে, নাম্বার 3 কি ছিল? আরএথ অর্ডার জেনারেল মোমেন্ট বা অর্ডিনারি মোমেন্ট। অ্যাবাউট এ, সেটা কিভাবে ডিনোট করতাম? মিউ আর ড্যাশ ব্র্যাকেটে এ। তাই তো? এগুলো কিন্তু সবই আমাদের ছিল, শুধু এম আর ড্যাশ, এম আর ড্যাশ অ্যাবাউট এ এভাবে আমরা দিতাম। এটা হয়ে গেল। এবার নোট বলে লিখে রাখবি, এগুলো তোরা হয়তো জানিস, যেটাই মিন মানে এক্সপেকটেশন অফ এক্স। দেখ, এটাকে আমরা লিখতে পারি না মিউ ওয়ান ড্যাশ, আর এর জায়গায় 1 বসালাম, তাহলেই তো এক্সপেকটেশন অফ এক্স চলে আসবে, সেটা মানেই কিন্তু মিউ, যেটাকে আমরা মিউ ধরছি। ভ্যারিয়েন্স মানে ই অফ এক্স মাইনাস মিউ তার স্কোয়ার। কোনটা? আর এর জায়গায় 1 বসিয়ে দে, তাহলে ই অফ এক্স টু দি পাওয়ার আর মানে কি? ই অফ এক্স, তার মানে তো মিন। এম ওয়ান ড্যাশ মানে তো মিন ছিল,
মনে রাখ, ই অফ এক্স মাইনাস মিউ তার স্কোয়ার মানে কি, এই যে আর এর জায়গায় টু বসাচ্ছি মানে মিউ টু, যেটাই বেসিক্যালি সিগমা স্কোয়ার মানে ভ্যারিয়েন্স। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের ছিল। হুম, আস্তে লিখবো, ঠিক আছে, আস্তে লিখছি। মোমেন্টের পর যেটা চলে আসবো সেটা হচ্ছে স্কিউনেস আর কার্টোসিস। আচ্ছা ঠিক আছে, আমি যতটা সম্ভব এই সেমিস্টারে স্কিউনেসটা কি কার্টোসিসটা কি সেটা বুঝিয়ে দিচ্ছি। স্কিউনেস, স্কিউনেস কাকে বলে, কারোর কোনো আইডিয়া আছে? পজিটিভলি স্কিউড, নেগেটিভলি স্কিউড, সিমেট্রিক সে তো জানি। স্কিউনেস মানে হচ্ছে মেজার্স ফ্রম সিমেট্রি, মানে সরি মেজার্স অফ ডিপার্চার ফ্রম সিমেট্রি, মানে সিমেট্রি থেকে কতটা ডিপার্চার করে রয়েছে। মনে করো রাস্তা দিয়ে কোনো একটা লোক যাচ্ছে, তাকে আমি বিশাল মারলাম, মেরে মুখ বেঁকিয়ে দিলাম, তাহলে তার মুখটা সিমেট্রিক ছিল, তার একটা দিকে বেঁকে গেল, তার মানে সিমেট্রিক থেকে স্কিউ সিমেট্রিক হয়ে গেল। এবার সেটা পজিটিভলি হলো না নেগেটিভলি হলো সেটা কি করে মেজার করতাম? দেখ, যদি নর্মাল এরকম থাকতো তাহলে সিমেট্রিক, যদি এইরকম থাকে তাহলে এটা পজিটিভলি স্কিউড, যদি এরকম দেখিয়ে দিই তাহলে নেগেটিভলি স্কিউড। কি করে নেগেটিভ হচ্ছে কি করে পজিটিভ হচ্ছে আমরা ডিপেন্ড করি তার এই টেলটা দেখে। যার টেলটা লার্জার ভ্যালুর দিকে বেশি তাহলে এটা পজিটিভলি স্কিউড, আর টেলটা যদি স্মলার ভ্যালুর দিকে বেশি থাকে তাহলে এটা নেগেটিভলি স্কিউড। এটা পজিটিভ, এটা সিমেট্রিক, এটা সিমেট্রিক, এটা পজিটিভলি স্কিউড, এটা নেগেটিভলি স্কিউড। ঠিক আছে, আচ্ছা, তো স্কিউনেস এর মেজারমেন্ট গুলো আমাদের এখানে শিখতে হবে। কি কি মেজারমেন্ট ছিল? দেখ, স্কিউনেসে ছিল জি1 বি1, কার্টোসিসে ছিল জি2 বি2। তাহলে এক্ষেত্রে আগে আমি প্রথমে স্কিউনেসের মেজারটা করাচ্ছি, দ্যাট ইজ বিটা1। বি1 এর ফর্মুলা কি ছিল? μ3² / μ2³ এখানে কি হবে? m3² / m2³, ভুল বলেছি, এখানে হবে μ3² / μ2³। আসলে সবই মিউ মিউ করছি তো তাই জন্য এমটা দিয়ে বলতে ভুলে গেছি। তাহলে বিটা1 হচ্ছে μ3² / μ2³। ঠিক আছে, তাহলে গামা1 কি হবে? √β1। তাহলে এটা হয়ে গেল স্কিউনেসেরটা। ঠিক আছে, μ3-র ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে পজিটিভলি স্কিউড, μ3-র ভ্যালু যদি 0 হয় তাহলে সিমেট্রিক, μ3-র ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভলি স্কিউড। পুরোটাই মিউর উপর ডিপেন্ড করবে, কারণ বিটা1 তো সবসময় পজিটিভ, কারণ স্কোয়ার আছে তো, আর μ2 কখনো নেগেটিভ হতে পারবে না কারণ নিজেই ওর মধ্যেই স্কোয়ার রয়েছে। এবার চলে আসছি কার্টোসিস। কার্টোসিস কি ডিনোট করে? মেজার্স অফ স্টিফনেস বা পিকনেস। ঠিক আছে, কোন ডিস্ট্রিবিউশন কত বেশি স্টিপ বা কত বেশি পিক সেটা ডিপেন্ড করছে কার্টোসিস। ঠিক আছে, যদি মেজারটা দেখাই, ঠিক আছে, এটা সব থেকে বেশি পিক, এটা মডারেট, এটা তার থেকে একদম কম। যেটা মডারেট তাকে বলি আমরা মেসোকার্টিক, যেটা সব থেকে বেশি তাকে আমরা বলি লেপ্টোকার্টিক, আর যেটা একদম কম তাকে আমরা বলি প্ল্যাটিকার্টিক। এগুলো সবই কিন্তু ছিল লেপ্টো, মেসো, প্ল্যাটি, মেসোকার্টিক, লেপ্টোকার্টিক, প্ল্যাটিকার্টিক। ঠিক আছে, তো এই কার্টোসিসের মেজার গুলো কি ছিল? এখানে যেমন বিটা1 ছিল স্কিউনেসে, এখানে বিটা2, গামা1 ছিল, গামা2। তাহলে বিটা1 এর ফর্মুলা কি, ওই বিটা2 এর ফর্মুলা কি? বি2 এর ফর্মুলা কি ছিল? m4/m2²। এক্ষেত্রে হবে μ4/μ2²। হোয়াট ইজ গামা2? বিটা2 -3। না, μ4 এর উপর কোনো পাওয়ার নেই, m4/m2², μ4/μ2²। লিখে নে, বিটা2 -3।
ঠিক আছে, এবার এই বিটা টুর এবার গামা টুর ভ্যালু যদি গ্রেটার মানে বিটা টুর ভ্যালু যদি ইকুয়ালস টু জিরো হয় তাহলে হতো মেসোকার্টিক, মোর দ্যান জিরো হয় তাহলে হতো লেপ্টোকার্টিক, ঠিক আছে, আর লেস দ্যান হলে তাহলে হতো প্ল্যাটিকার্টিক, মানে হায়ার লোয়ার এর কনসেন্ট্রেশন। আর এর ভ্যালু 3 এর থেকে সেম ভাবে 3 এর থেকে বেশি 3 এর থেকে কম, এই হচ্ছে। একটু ভুল বললাম, সরি সরি ভুল বললাম। বিটা টুর ভ্যালু মোর দ্যান 3 হলে, লেস দ্যান 3 হলে, আর ইকুয়ালস টু 3 হলে, ইকুয়ালস টু 3 হলে মেসো, গ্রেটার দ্যান 3 হলে লেপ্টো, লেস দ্যান 3 হলে প্ল্যাটি। আর সেম জিনিস এর মধ্যে বসিয়ে দে, 3 বসালে জিরো, মানে গামা টুর ভ্যালু, আমি বিটা টু গামা টু গন্ডগোল করে ফেলেছি, এর মধ্যে যদি আমি 3 বসাই তাহলে জিরো, তাহলে মেসোকার্টিক, মোর দ্যান 3 হলে জিরোর থেকে বেশি লেপ্টোকার্টিক, লেস দ্যান 3 হলে 3 এর থেকে কম মানে জিরোর থেকে কম, তার মানে প্ল্যাটিকার্টিক। ঠিক আছে, এইটা কিন্তু এইটা কিন্তু গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়ালস টু জিরোর উপর ডিপেন্ড করে। আর এটা গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়ালস টু, মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু লেস দ্যান 3 এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, উল্টো বলেছিলাম আমি, গামা টুটা আগে বলেছিলাম, বিটা টু ভুল করে, বিটা টু গামা টু গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা চল নেক্সট। এবার চলে আসছি দুটো জিনিস, তিনটে জিনিস, মিন, মিন তো হয়ে গেছে, মিডিয়ান আর মোড। ঠিক আছে, আগে করাই মোড। লিখে রাখ, মোড অফ দা র্যান্ডম ভ্যারিয়েবল ইজ দা লিখিস না, ইজ দ্যাট ভ্যালু which contain the highest probability. ঠিক আছে, দেন হচ্ছে মিডিয়ান। which contain the highest probability, যার প্রবাবিলিটি ম্যাক্সিমাম সেটাই মোড। ওখানে যেরকম যার ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম সেটাই মোড, তাই তো। মিডিয়ান কি মাথা হ্যাং হয়ে যাচ্ছে নাকি? মাথা হ্যাং হলে কিন্তু চলবে না, প্রচুর জিনিস রয়েছে শিখতে হবে, ছোট 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 করে। দেখ মিডিয়ান, মিডিয়ান কাকে বলবো, ধরে নিচ্ছি লেট মিউ ই বি দা মিডিয়ান। দেখ প্রবাবিলিটির কনসেপ্টে মিডিয়ানটাকে এভাবে আমরা লিখবো, probability x less than median less than half less than equals to probability x greater than or equals to median। যদি এই কনসেপ্টটা বুঝতে যদি কারো সমস্যা হয় এই ডায়াগ্রামটা দেখে নিবি। ডিসক্রিট যেহেতু তাই এই ডায়াগ্রাম দিয়ে করাচ্ছি। ঠিক আছে, এটা মিডিয়ান মিউই, এর আন্ডারে যদি থাকে, দেখ এর আন্ডারে প্রবাবিলিটি অবশ্যই হাফের থেকে কম, এবং প্রবাবিলিটি মিউই কে নিয়ে যদি আমি তার থেকে এগোই তাহলে প্রবাবিলিটি আইদার হাফ বা হাফের থেকে বেশি। ডায়াগ্রাম দিলে ইজি ব্যাপারটা। তাহলে মিডিয়ানের পর যেটা আমাকে শিখতে হবে সেটা হচ্ছে প্রবাবিলিটি মিউ এর থেকে কম, কারণ প্রবাবিলিটি হাফ, হাফের থেকে কম, এত অব্দি গেলে তো হাফ হবে, তার থেকে কম, যেহেতু এটা সিমেট্রিক তাই হাফ তোর মনে হচ্ছে, হাফের থেকে কম। আর যদি মিউই কি ইনক্লুড করে তার থেকে এগোই তাহলে আইদার সেটা হাফ হবে বা হাফের থেকে বেশি হবে। সিমেট্রিক হলে মিউই হচ্ছে হাফ, এটা সিমেট্রিক যেহেতু তাই, আদারওয়াইজ নয়। নেক্সট, মিন ডেভিয়েশন অফ এক্স। ছোটবেলায় করেছি আমরা মিন ডেভিয়েশন, ছোটবেলা মানে তো ফার্স্ট সেমিস্টার, কারণ ফার্স্ট সেমিস্টারে আমরা 6 মাসের ছোট ছিলাম, এখন আমরা 6 মাসের বড় হয়ে গেছি, তাই তো। আচ্ছা, বোর্ডটা কি হেজি হয়ে গেল? ও না, এবার ক্লিয়ার হয়েছে। দেখ মিন ডেভিয়েশন অফ এক্স কি করে করবে,
ধরে নিচ্ছি মিন ডেভিয়েশন অফ এক্স অ্যাবাউট এ, এটাকে আমরা লিখছি এক্সপেকটেশন অফ মড এক্স মাইনাস এ, এই ফর্মে আমরা লিখতে পারি। তাহলে ফর্মুলা কি, যেহেতু ডিসক্রিট রয়েছি তাই ডিসক্রিটের ফর্মুলা লেখাচ্ছি, সামেশন গুণ আকারে বলতে ই অফ এক্স মাইনাস এ, মডের মধ্যে রয়েছে, ঠিক আছে, মড এক্স আই মাইনাস এ ইন্টু পিআই। তাহলে ওয়েন এ ইকুয়ালস টু মিউ ই, মাথায় রাখবি এটা নোটের আন্ডারেই লিখছি, নোট বলে লিখে রাখতে পারিস। ওয়েন এ ইকুয়ালস টু মিউ ই ব্র্যাকেটে মিডিয়ান, দেন মিন ডেভিয়েশন অফ এক্স অ্যাবাউট মিউ ই কত হয়ে যাবে, ই অফ মড এক্স মাইনাস মিউ ই, দ্যাট ইজ সামেশন এক্স আই মাইনাস মিউ ই ইন্টু পিআই। শুধু তাই নয়, আমরা লিখবো হেয়ার mean deviation of x about mu e is least। ছোটবেলায় আমরা পড়েছি, মানে ফার্স্ট সেমিস্টারে, মিন ডেভিয়েশন এবং প্রুফও ছিল এটার, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান ইজ লিস্ট, ঠিক আছে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যদি এখানে কিন্তু প্রুফটা নেই, ঠিক আছে। মানে সমস্ত মিন ডেভিয়েশন, যতগুলো মিন ডেভিয়েশন আমরা করব, 11এও ছিল বাট অতটা প্রুফটা ছিল না। মানে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন হয়, মিন ডেভিয়েশন অ্যাবাউট মোড হয়, মিন ডেভিয়েশন অ্যাবাউট যে কোনো কনস্ট্যান্ট, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান, এদের মধ্যে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ানের ডেভিয়েশনটাই সব থেকে ছোট, মিডিয়ানটা ছোট, মিডিয়ানের রেসপেক্টে ডেভিয়েশনটা সব থেকে ছোট হয়, মানে লিস্ট হয়। ক্লিয়ার? ওটার বিচ্যুতি সব থেকে কম, একদম। হ্যাঁ, ইটা অপারেটর হিসাবে কাজ করবে। আচ্ছা, নেক্সট লাস্ট টপিক আজকে যেটা আমরা করাবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড ভ্যারিয়েবল। এটা করিয়ে আজকে আমরা শেষ করব ক্লাস, ঠিক আছে। ছোট্ট একটা কনসেপ্ট এবং খুবই ইম্পর্টেন্ট। 13খানা স্লাইড, 13 স্লাইড। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল, স্ট্যান্ডার্ডাইজড ভ্যারিয়েবল। স্ট্যান্ডার্ডাইজড স্পেলিং ভুল হতে পারে আমার, তোরা একটু নেট টেট দেখে সার্চ করে নিবি। স্ট্যান্ডার্ডাইজড ভ্যারিয়েবল, ঠিক আছে। স্ট্যান্ডার্ডাইজড ভ্যারিয়েবল, দেখ স্ট্যান্ডার্ডাইজড ভ্যারিয়েবলের কনসেপ্টটা কি। সাপোজ মনে কর আমাদের কাছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল রয়েছে, এবার এই র্যান্ডম ভ্যারিয়েবলটা নিয়ে আমরা সাপোজ মনে কর কাজ করতে পারছি না। কেন কাজ করতে পারছি না? তার ডিস্ট্রিবিউশনটা অনেক বড়, বা র্যান্ডম ভ্যারিয়েবল একটু জটিল টাইপ অফ র্যান্ডম ভ্যারিয়েবল। আমরা তাকে কি করবো, স্ট্যান্ডার্ডাইজড করার চেষ্টা করবো। তো স্ট্যান্ডার্ডাইজ করার চেষ্টা করব মানে কি, সাপোজ মনে কর এক্স রয়েছে, আমি এক্স হচ্ছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল, আমি এক্স কে, তোরা ছোটবেলায় যেটা শিখেছিস ক্রম বিচ্যুতি পদ্ধতি, মানে স্টেপ ডেভিয়েশন মেথড, এই স্টেপ ডেভিয়েট করে আমরা এমন একটা ভ্যারিয়েবলে নিয়ে যাব যাকে নিয়ে কাজ করতে আমাদের একটু সুবিধা হয়। তো কিভাবে আমরা করব জিনিসটা দেখ, সাপোজ মনে কর এক্স বি আর র্যান্ডম ভ্যারিয়েবল, দেন ক্যাপিটাল জেড ইকুয়ালস টু, মাথায় রাখবি এটা ক্যাপিটাল জেড, ঠিক আছে। আমি ক্যাপিটাল জেডেও পেট কাটি, স্মল জেডেও পেট কাটবো, ঠিক আছে। সাইজ যদি বড় হয় তাহলে ক্যাপিটাল জেড, সাইজ স্মল হলে স্মল জেড, ঠিক আছে। ক্যাপিটাল জেডটা, কারণ পেট না কাটলে সেই ফিলিংসটা আসে না, ঠিক আছে। তাই ক্যাপিটাল জেড, হ্যাঁ জেড লিখেছি বলে মনে হয় না, তাই ক্যাপিটাল জেড মানে বড় সাইজের জেড, স্মল জেড মানে ছোট জেড, এটা ক্যাপিটাল জেড র্যান্ডম ভ্যারিয়েবল ডিনোট করছি। ক্যাপিটাল জেড ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, ওয়্যার, হ্যাঁ তখন এটা স্মল জেড পেট কাটলো, ওয়্যার মিন অফ এক্স, আচ্ছা এটা লিখে রাখছি মিন না নিয়ে, ওয়্যার ই অফ এক্স মানে হচ্ছে মিউ, অ্যান্ড ভ্যারিয়েন্স অফ এক্স হচ্ছে সিগমা স্কোয়ার। তাহলে অবভিয়াসলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স হচ্ছে সিগমা। তাহলে জেড ইকুয়ালস টু এক্স মাইনাস মিউ বাই সিগমা ইজ কল্ড স্ট্যান্ডার্ডাইজড ভ্যারিয়েবল।
কেন? কারণ দেখ, এক্সপেকটেশন অফ জেড, ক্যাপিটাল জেড ইকুয়ালস টু 1 হয়, অ্যান্ড ভ্যারিয়েন্স অফ ক্যাপিটাল জেড, সরি, expectation of capital Z equals to 0 হয়, and variance of capital Z equals to 1 বা sigma Z মানে standard deviation of capital Z equals to 1 হয়। এই কারণেই আমরা এটাকে স্ট্যান্ডার্ডাইজড বলছি, কারণ একটা স্ট্যান্ডার্ড মিন আর ভ্যারিয়েন্সে আমরা কনভার্ট করলাম। যত জটিলই আমাদের র্যান্ডম ভ্যারিয়েবলটা আসুক না কেন, যত রকমই আমরা মিন বা ভ্যারিয়েন্স পাই না কেন, যে কোনো র্যান্ডম ভ্যারিয়েবল থেকে আমরা যদি স্ট্যান্ডার্ডাইজড র্যান্ডম ভ্যারিয়েবল তৈরি করি, তাহলে তাদের মিন হবে 0, ভ্যারিয়েন্স হবে 1 বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1। প্রুফটা একটু দেখিয়ে দিই। ম্যাক্সিমাম ভ্যালু বলতে ম্যাক্সিমাম ভ্যালু না, এক্সপেক্টেড ভ্যালু। ঠিক আছে, কি করে আসছে দেখিয়ে দিচ্ছি। দেখ, ই অফ এক্স কত বলা আছে? মিউ। ভ্যারিয়েন্স অফ এক্স কত বলা আছে? সিগমা স্কোয়ার। তাহলে ই অফ জেড মানে কত? সিগমাটা কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল। হ্যাঁ, এটা সিগমা স্কোয়ার। আর আবার পাচ্ছিস কোথায়? আর এর কাজ শেষ হয়ে গেছে আগের চ্যাপ্টারে। সিগমা আবার আর কোথা থেকে এলো? তাহলে ই অফ এক্স মানে কত? মিউ। মিউ মাইনাস মিউ কত? 0। এবার ভ্যারিয়েন্স, দেখ ভ্যারিয়েন্স অফ সিগমাটা বাইরে বেরোচ্ছে, সিগমা স্কোয়ার হয়ে বেরোবে। কত হবে? ভ্যারিয়েন্স অফ এক্স হয়ে যাবে অনলি, কারণ কনস্ট্যান্টের ওপর দেখ প্রপার্টি অ্যাপ্লাই করছি, সেই কোভ্যারিয়েন্স এর প্রপার্টি এখানেও একই রকম হবে। এক্স স্কোয়ার মানে ভ্যারিয়েন্স অফ এক্স, এক্স ইন্টু মিউ, মিউটা কনস্ট্যান্ট, তারপরে কোভ্যারিয়েন্স করলে 0, আর মিউ স্কোয়ার তার উপর ভ্যারিয়েন্স করলে 0, কারণ মিউ স্কোয়ার একটা কনস্ট্যান্ট। তার মানে উপর থেকে হলো সিগমা স্কোয়ার, নিচ থেকে হলো সিগমা স্কোয়ার, কেটে গিয়ে 1। তাহলে ভ্যারিয়েন্স অফ জেড যেহেতু 1 হবে, তার মানে সিগমা জেড ইকুয়ালস টু অলসো 1, তাই তো? এই কারণেই কিন্তু আমরা স্ট্যান্ডার্ডাইজ ভ্যারিয়েবল বলছি, এবং স্ট্যান্ডার্ডাইজ ভ্যারিয়েবল করার একটাই সুবিধা, মিন 0, ভ্যারিয়েন্স 1। দেখ, খুব ছোট একটা মিন আর ভ্যারিয়েন্স, মানে ডেফিনিট মিন আর ভ্যারিয়েন্সে নিয়ে আমরা চলে এলাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা এত অবধি রাখছি। নেক্সট ক্লাসে আমরা শুরু করব বাইভেরিয়েট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে। সেখান থেকেই আমরা এক্সপেকটেশনের বাকি জায়গাগুলোতে যাব এবং অন্যান্য জায়গাগুলোতে এগোবো। এত অবধি কারোর কোনো ডাউট আছে? থাকলে বল। স্ট্যান্ডার্ডাইজ ভ্যারিয়েবলটা নিচ্ছি, তার কারণটা হচ্ছে, সাপোজ মনে কর এরকম কোনো ভ্যারিয়েবল রয়েছে যার মিন আর ভ্যারিয়েন্সটা আমাদের কাছে আননোন, বা সাপোজ মনে কর মিন আর ভ্যারিয়েন্সটা বের করতে গেলে আমার অনেক সমস্যা হয়। ইন দ্যাট কেস আমরা যদি র্যান্ডম ভ্যারিয়েবলটাকে স্ট্যান্ডার্ডাইজড করে নিই, তাহলে তার মিন আর ভ্যারিয়েন্স, যাই মিন আর ভ্যারিয়েন্স আর আসুক না কেন, স্ট্যান্ডার্ডাইজ ভ্যারিয়েবলের মিন সবসময় 0 আর ভ্যারিয়েন্স 1। একটা নোন মিন আর ভ্যারিয়েন্স আমরা পেয়ে গেলাম, তাই আমরা স্ট্যান্ডার্ডাইজ করি। ঠিক আছে, আর কারো কোনো ডাউট আছে এত অব্দি? একদম ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি ক্লাস এন্ড করছি।